বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোতাহার হোসেন, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান, নরসিংদী সরকারি কলেজ। আমি এখন অনার্স দ্বিতীয় বর্ষ শ্রেণীর জন্য ভ্রূণবিদ্যা বিষয়ে আলোচনা করব। ভ্রূণবিদ্যা কি আসলে? এটা বিজ্ঞানের একটা শাখা যেখানে ভ্রূণের একটা উদ্ভিদের পুষ্প ধারণের সময় ডিম্বক, পরাগরেণু, পুংগ্যামেট, স্ত্রী গ্যামেট, নিষেক, পরিস্ফুটন, শস্য সৃষ্টি সংক্রান্ত আলোচনা গবেষণা করা হচ্ছে ভ্রূণ বিজ্ঞান। ভ্রূণ বিজ্ঞান তিন প্রকার ভ্রূণ বিজ্ঞান রয়েছে। বর্ণনামূলক ভ্রূণ বিজ্ঞান। বর্ণনামূলক ভ্রূণ বিজ্ঞানের ভ্রূণ সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে বর্ণনামূলকভাবে আলোচনা করা হয়। তুলনামূলক ভ্রূণ বিজ্ঞানের যে শাখায় ভ্রূণের বিষয়গুলোকে শ্রেণীবিন্যাসে ব্যবহার করা হয় বিভিন্ন শ্রেণীর তুলনামূলক অধ্যয়নের জন্য ভ্রূণ সংক্রান্ত বিষয়গুলোর ব্যবহারকে বলা হচ্ছে তুলনামূলক ভ্রূণ বিজ্ঞান। পরীক্ষামূলক ভ্রূণ বিজ্ঞানের যে শাখায় ভ্রূণের বিভিন্ন বিষয়াদিকে বিশ্লেষণ করে এদের নিয়ন্ত্রণের মাধ্যমে কিভাবে মানব কল্যাণে ব্যবহার করা যায় সে সংক্রান্ত আলোচনা করা হয়, তাকে বলা হয় পরীক্ষামূলক ভ্রূণ বিজ্ঞান। অর্থাৎ ভ্রূণ সংক্রান্ত বিষয়কে মানব কল্যাণে ব্যবহার উপযোগী করার জন্য যে আলোচনা এবং অধ্যয়ন সে হচ্ছে বর্ণনামূলক ভ্রূণ বিজ্ঞান। এখন আমরা আসি ঐতিহাসিকভাবে ভ্রূণ বিজ্ঞানের কি রকম ভূমিকা রয়েছে বা ইতিহাস কি। সর্বপ্রথম থিওপাস্টাস একটা বই লিখেন ইনকোয়ারি ইনটু প্ল্যান্টস। থিওপাস্টাস তার ইনকোয়ারি ইনটু প্ল্যান্টস বইতে উল্লেখ করেন যে আরব দেশে খেজুর গাছের পুং পুষ্পের সাথে অর্থাৎ পুরুষ ফুলের সাথে পুং পুষ্পকে স্ত্রী পুষ্পের সংস্পর্শে নিয়ে কৃত্রিম পরাগায়ন ঘটানো হয় এবং এর ফলে ফলনটা অনেক বেশি হয়। আরব দেশে থিওপাস্টাস তার ইনকোয়ারি ইনটু প্ল্যান্ট পুস্তকে উল্লেখ করেন যে আরবরা খেজুর গাছের পুরুষ ফুলকে স্ত্রী ফুলের সংস্পর্শে নিয়ে কৃত্রিম পরাগায়ন ঘটান, যার কারণে ফলন বেশি হয়। গ্রিউ একটা বই লেখেন হচ্ছে অ্যানাটমি অফ প্ল্যান্টস পুস্তকে পুংকেশরকে পুং জননাঙ্গ বলে উল্লেখ করেন। আমি আবার বলছি, গ্রিউ তার অ্যানাটমি অফ প্ল্যান্ট পুস্তকে পুংকেশরকে পুং জননাঙ্গ বলে উল্লেখ করেন। ক্যামিলারিয়াস তিনি উল্লেখ করেন যে বীজ ধারণ করতে হলে পুং জননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গের মধ্যে সম্পর্ক থাকতে হবে। অর্থাৎ কোন উদ্ভিদে যদি বীজ ধারণ করতে হয় তাহলে পুং এবং স্ত্রী জননাঙ্গের মধ্যে একটা সম্পর্ক থাকবে। এমনকি একটা উদ্ভিদ পোর্টুলাসিয়া, এই পোর্টুলাসিয়া উদ্ভিদের গর্ভমুণ্ডে পরাগরেণু অঙ্কুরিত হয়ে পরাগরেণু উৎপন্ন হয় এবং গর্ভমুণ্ডে প্রবেশ প্রত্যক্ষ করে। অর্থাৎ এমনকি দেখলেন যে পোর্টুলাসিয়া উদ্ভিদের স্ত্রী পুষ্পের গর্ভমুণ্ডে পরাগরেণু অঙ্কুরিত হয় এবং পরাগনালী উৎপন্ন হয়। ব্রিওনা একজন বিজ্ঞানী, তিনি 1827 সালে উল্লেখ করেন যে শুক্রাণু সাঁতার কেটে ডিম্বকে পৌঁছায়। স্লেইডেন ডিম্বকের উৎপত্তি এবং ক্রমবিকাশ সহ একটি পুস্তক রচনা করেন। স্লেইডেন ডিম্বকের উৎপত্তি এবং ক্রমবিকাশ নিয়ে পুস্তক রচনা করেন। আমরা যদি চিন্তা করি ইতিহাসটাকে, থিওপাস্টাস ইনকোয়ারি ইনটু প্ল্যান্ট পুস্তকে আরব দেশে খেজুরের কৃত্রিম প্রজনন পরাগায়ন সম্পর্কে আলোচনা করেন। গ্রিউ তার অ্যানাটমি অফ প্ল্যান্টস পুস্তকে পুংকেশরকে জননাঙ্গ বলে উল্লেখ করেন। ক্যামিলারিয়াস পুষ্প ধারণের জন্য পুং এবং স্ত্রী পুষ্পের মধ্যে সম্পর্কের কথা উল্লেখ করেন। এমনকি পোর্টুলাসিয়া উদ্ভিদের গর্ভমুণ্ডে পরাগরেণুর অঙ্কুরোদ্গম এবং পরাগনালিকার সৃষ্টি সম্পর্কে উল্লেখ করেন। ব্রিউনা উল্লেখ করে যে শুক্রাণু
সাঁতার কেটে ডিম্বাণু নিকট পৌঁছায়। স্লেইডেন কিভাবে ডিম্বকের উৎপত্তি ঘটে এবং কিভাবে ডিম্বকের ক্রমবিকাশ ঘটে সেই সংক্রান্ত আলোচনা করেন। হোফমাইস্টার সপুষ্পক উদ্ভিদের ভ্রূণের অনুসন্ধান শীর্ষক পুস্তকে উল্লেখ করেন যে ভ্রূণস্থলীর একটি কোষতে ভ্রূণ উৎপত্তি করে। তিনি একটা বই লেখেন, হোফমাইস্টার একটা বই লেখেন, বইটার নাম হচ্ছে সপুষ্পক উদ্ভিদের ভ্রূণের অনুসন্ধান। এই বইতে তিনি উল্লেখ করেন যে ভ্রূণথলির অর্থাৎ এমব্রায়ো স্যাকের একটা কোষ থেকে ভ্রূণের উৎপত্তি হয়। স্টার্স বার্গার 8 নিউক্লিয়াস বিশিষ্ট যে ভ্রূণথলি আছে তার গঠন এবং বিকাশ বর্ণনা করে। পি মহেশ্বরী অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য এমব্রায়োলজি অফ অ্যাঞ্জিওস্পার্ম বইটি রচনা করেন এবং রিসেন্ট অ্যাডভান্স ইন এমব্রায়োলজি নামে প্রকাশ করেন, যা ভ্রূণ বিজ্ঞানের একটি মৌলিক বই। একজন ভারতীয় বিজ্ঞানী পি মহেশ্বরী তিনি একটা পুস্তক লেখেন, পুস্তকটার নাম হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য এমব্রায়োলজি অফ অ্যাঞ্জিওস্পার্ম এবং তিনি এটাকে রিসেন্ট অ্যাডভান্স ইন এমব্রায়োলজি নামে প্রকাশ করেন। এই হচ্ছে ভ্রূণ বিজ্ঞানের ইতিহাস। আমরা যদি আসি একটা ফুলের কি কি অংশ থাকে, একটা ফুলের মধ্যে একটা মাতৃ অক্ষের মধ্যে 4টি অংশ থাকে। একটা হচ্ছে বৃতি, আর একটা দল, আর পুংস্তবক, আর একটা স্ত্রীস্তবক। এর মধ্যে বৃতি এবং দল হচ্ছে সাহায্যকারী স্তবক। এরা উদ্ভিদের বংশবৃদ্ধির জন্য সরাসরি অংশগ্রহণ না করে সাহায্য করে, কিন্তু পুংস্তবক ও স্ত্রীস্তবক এগুলো হচ্ছে অত্যাবশ্যকীয় অংশ। পুংস্তবক থেকে তৈরি হয় শুক্রাণু আর স্ত্রীস্তবক থেকে তৈরি হয় ডিম্বাণু। এখন যদি আমরা আসি যে এই যে পুংস্তবকে কি থাকে, আমরা একটা ফুলের পুংস্তবকে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে পুংকেশর তৈরি হয়। একটা ফুলের পুংস্তবকে থাকে এক বা একাধিক পুংকেশর। পুংকেশর কেমন আমরা অনেকেই জানি, এরকম একটা পুংদণ্ড থাকে, এটা হচ্ছে পুংদণ্ড। এর মাথায় এরকম একটা পরাগদানি থাকে, এটা পরাগদানি, আর এটা পুংদণ্ড। আর পুরোটা হচ্ছে পুংকেশর। এই পরাগদানির ভিতরে তৈরি হবে পরাগরেণু। পরাগদানির ভিতরে তৈরি হয় পরাগরেণু। পরাগরেণুর ভিতরে তৈরি হয় শুক্রাণু। আবার স্ত্রীস্তবকটা দেখতে এমন, ফুলের স্ত্রীস্তবকটা দেখতে এমন। একে বলা হয় গর্ভমুণ্ড, এটি গর্ভদণ্ড, আর এটি হচ্ছে গর্ভাশয়। এটি গর্ভমুণ্ড, এটি গর্ভদণ্ড, এটি গর্ভাশয়। এটি ফুলের স্ত্রীস্তবক, মধ্যে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়। গর্ভাশয়ের ভিতরে প্রকোষ্ঠের মধ্যে থাকে ডিম্বক। ধরি এটা ডিম্বক। ডিম্বকের ভিতরে তৈরি হয় ভ্রূণথলি। ডিম্বকের ভিতরে থাকে ভ্রূণথলি। ভ্রূণথলির ভিতরে থাকে ডিম্বাণু। অর্থাৎ ফুলের স্ত্রীস্তবকের মধ্যে গর্ভাশয়ের ভিতরে ডিম্বক থাকবে, ডিম্বকের ভিতরে থাকবে ভ্রূণথলি, ভ্রূণথলির ভিতরে তৈরি হবে ডিম্বাণু। আর ফুলের পুংস্তবকের পুংকেশরের পরাগদানের ভিতরে থাকে পরাগরেণু। এই পরাগরেণুর ভিতরে তৈরি হয় শুক্রাণু। এখন আমরা দুটো শব্দ, একটা স্পোরোজেনেসিস আর একটা গ্যামেটোজেনেসিস, এই সংজ্ঞা আলোচনা করব। স্পোরোজেনেসিস কি? স্পোর এবং জেনেসিস। স্পোর অর্থ হচ্ছে রেণু, আর জেনেসিস কথার অর্থ হচ্ছে উৎপত্তি। স্পোর, জেনেসিস, রেণু উৎপত্তি। অর্থাৎ স্পোর তৈরির প্রক্রিয়াকে বলা হবে স্পোরোজেনেসিস, আর গ্যামেট জননকোষ, জেনেসিস উৎপত্তি, গ্যামেটোজেনেসিস অর্থাৎ জননকোষ উৎপত্তির প্রক্রিয়াকে বলা হবে গ্যামেটোজেনেসিস। আমরা জানি যে পরাগদানের ভিতরে তৈরি হয় পরাগরেণু বা মাইক্রোস্পোর।
পরাগরেণু বা মাইক্রোস্পোর বা পুং রেণু। আর ডিম্বকের ভিতরে তৈরি হয়, ডিম্বকের ভিতরে স্ত্রী রেণু বা মেগাস্পোর উৎপন্ন হয়। অর্থাৎ এই যে পরাগরেণুর ভিতরে পরাগ রেণু এবং ডিম্বকের ভিতরে স্ত্রী রেণু তৈরির প্রক্রিয়াকে বলা হয় স্পোরোজেনেসিস। পরাগরেণুর ভিতরে পরাগ রেণু আর ডিম্বকের ভিতরে স্ত্রী রেণু তৈরির প্রক্রিয়াকে বলা হয় স্পোরোজেনেসিস। স্পোরোজেনেসিসকে আমরা এখানে দুই ভাগে ভাগ করব, একটা মাইক্রোস্পোরোজেনেসিস আর একটা মেগাস্পোরোজেনেসিস। মাইক্রোস্পোরোজেনেসিস কি? পরাগরেণুর ভিতরে পরাগ রেণু বা মাইক্রোস্পোর তৈরির প্রক্রিয়াকে বলা হয় মাইক্রোস্পোরোজেনেসিস। ডিম্বকের ভিতরে মেগাস্পোর তৈরির প্রক্রিয়াকে বলা হয় মেগাস্পোরোজেনেসিস। আর গ্যামেটোজেনেসিস কি? আমরা আগে বলছি পরাগ রেণুর ভিতরে তৈরি হয় পুং গ্যামেট বা শুক্রাণু এবং স্ত্রী রেণুর অভ্যন্তরে তৈরি হয় স্ত্রী রেণু বা ডিম্বকের ভিতরে তৈরি হয় ডিম্বাণু। তাহলে আমরা যদি বলি পরাগ রেণুর ভিতরে শুক্রাণু বা পুং গ্যামেট এবং ডিম্বকের ভিতরে স্ত্রী রেণু স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু তৈরির প্রক্রিয়াকে বলা হয় গ্যামেটোজেনেসিস। আমি আবার বলছি, পরাগ রেণুর ভিতরে পুং গ্যামেট বা শুক্রাণু এবং ডিম্বকের ভিতরে স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু তৈরির প্রক্রিয়াকে একত্রে বলা হয় গ্যামেটোজেনেসিস। সেই হিসাবে গ্যামেটোজেনেসিস দুই প্রকার, মাইক্রোগ্যামেটোজেনেসিস, মেগাগ্যামেটোজেনেসিস। অর্থাৎ পরাগ রেণুর ভিতরে শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে বলা হয় মাইক্রোগ্যামেটোজেনেসিস আর ডিম্বকের ভিতরে ডিম্বাণু তৈরির প্রক্রিয়াকে বলা হয় মেগাগ্যামেটোজেনেসিস। আমরা দেখে আসি এই যে মাইক্রোগ্যামেটোজেনেসিস মাইক্রোস্পোরোজেনেসিস কি? আমরা মাইক্রোস্পোরোজেনেসিসের শুরুতে আমরা প্রথমে বলবো যে ফুলের চারটে স্তবক আছে। একটা হচ্ছে বৃতি, আর একটি দল, আর একটি পুংস্তবক, আর একটা স্ত্রী স্তবক। এখন ফুলের তৃতীয় স্তবক হচ্ছে পুংস্তবক। এই পুংস্তবকের মধ্যে কিভাবে পুং রেণু তৈরি হয় এই প্রক্রিয়াকে বলা হয় পুং স্পোরোজেনেসিস বা মাইক্রোস্পোরোজেনেসিস। আমরা প্রথমে বলব ফুলের তৃতীয় স্তবক হচ্ছে পুংস্তবক। এটা দুটো অংশ থাকবে, একটা পরাগধানী, একটা পুংদণ্ড। পরাগধানী প্রাথমিক অবস্থায় দুই খণ্ড থাকে, পরে এটা চার খণ্ড বিশিষ্ট হয়। পরাগধানী প্রাথমিক অবস্থা থেকে দুই খণ্ড, পরে হয় চার খণ্ড। আমরা যে একটা পরাগধানীর প্রস্থচ্ছেদ করি, এই পরাগধানীর একটা প্রস্থচ্ছেদ কাটি, এরপরে পরাগধানীর একটা প্রস্থচ্ছেদ কাটা হয়, তাহলে এটা কেমন দেখা যাবে? এটা মোটামুটি এরকম একটা গঠন দেখা যাবে। পরাগধানীকে প্রস্থচ্ছেদ করা হলে চার খণ্ড বিশিষ্ট একটা লোব দেখা যাবে, তা মোটামুটি এমন। অর্থাৎ পরাগধানী প্রাথমিকভাবে থাকতে হচ্ছে এরকম দুইটা খণ্ড, কিন্তু পরে এটা চারটা খণ্ড হবে, আসলে চারটা কর্নার বিশিষ্ট হবে। পরাগধানী চার কোণা বিশিষ্ট হয়। প্রতিটি কর্নারে অধোতক অঞ্চলের লম্বি প্রত্যেকটি কর্নারে আমরা যে ত্বকের নিচে কিছু কোষ অন্যান্য কোষ থেকে আকারে বড় হয়। প্রত্যেকটা কর্নারের মধ্যে ত্বকের নিচে কিছু কোষ অন্যান্য কোষ থেকে আকারে বড় হয়। এদের সাইটোপ্লাজম ঘন হয়, এদেরকে বলা হয় আর্কিস্পোরিয়াল কোষ। আমরা আবার প্রথমে বলি যে পরাগধানীর প্রস্থচ্ছেদ করলে এই চার কোণা বিশিষ্ট মনে হবে। প্রত্যেক কোণের অধোতকের নিচে কিছু কোষ, অধোতক অঞ্চলে কিছু কোষ
পার্শ্ববর্তী কোষের আকারে বড় হয়, এদের নিউক্লিয়াস আকারে বড়, সাইটোপ্লাজম ঘন, এদেরকে বলা হয় প্রাথমিক আর্কিস্পোরিয়াল কোষ। প্রাথমিক আর্কিস্পোরিয়াল কোষগুলো পেরিক্লিনাল ভাবে বিভাজন ঘটে, পেরিক্লিনাল ভাবে বিভাজন ঘটে। পেরিক্লিনাল বিভাজন ঘটার কারণে পরিধির দিকে কিছু কোষ তৈরি হয়, কেন্দ্রের দিকে কিছু কোষ তৈরি হয়। পরিধির দিকের কোষগুলোকে, অর্থাৎ এই কোষগুলো এমন একটি কাঠামো তৈরি করবে যে এরা পরিধির দিকে কিছু কোষ তৈরি করছে, পরিধির দিকে কিছু কোষ তৈরি করে এরকম, এবং কেন্দ্রের দিকে কিছু কোষ তৈরি করে, পরিধির কিছু কোষ ও কেন্দ্রের দিকে কিছু কোষ তৈরি করে। আমরা আবার বলছি পরাগধানীর প্রত্যেক কোণের অধোতকের কিছু কোষ অন্যান্য কোষ থেকে আকারে বড়, নিউক্লিয়াস বড়, সাইটোপ্লাজম ঘন হয়, তাদের বলা হবে প্রাথমিক আর্কিস্পোরিয়াল কোষ। এই কোষগুলোর মধ্যে পেরিক্লিনাল বিভাজনের মাধ্যমে বাইরে দিকে তৈরি হয় প্রাথমিক প্যারাইটাল কোষ স্তর, এবং ভিতর দিকে তৈরি হয় প্রাথমিক স্পোরাস কোষ স্তর। এটা প্রাথমিক প্যারাইটাল কোষ, প্যারাইটাল, আর এটা হচ্ছে প্রাথমিক স্পোরাস। প্রাথমিক প্যারাইটাল, প্রাথমিক স্পোরাস কোষ। এই যে বাইরের দিকে হচ্ছে প্রাথমিক প্যারাইটাল, ভিতরে হচ্ছে প্রাথমিক স্পোরাস। এই প্রাথমিক প্যারাইটাল কোষগুলো বারবার পেরিক্লিনাল ও অ্যান্টিক্লিনাল পদ্ধতিতে বিভাজিত হয়, পেরিক্লিনাল ও অ্যান্টিক্লিনাল পদ্ধতিতে বিভাজিত হয়। বিভাজিত হয়ে 3 থেকে 5 স্তর বিশিষ্ট পরাগধানীর প্রাচীর তৈরি করে। অর্থাৎ যদি এমন একটি পরাগধানী হয়, তার বাইরে দিকে 3 থেকে 5 স্তর বিশিষ্ট পরাগধানীর প্রাচীর তৈরি করবে কারা? প্রাথমিক প্যারাইটাল কোষগুলো। এর মধ্যে এই যে 3 থেকে 5 স্তর, তার সবচেয়ে বাইরের স্তরটাকে বলবে এপিডার্মিস। সবচেয়ে বাইরের যে স্তরটা সেটা হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিসের নিচে 1 বা 2 স্তর বিশিষ্ট স্তরকে বলা হয় এন্ডোথেসিয়াম। এপিডার্মিসের নিচে 1 বা 2 স্তর থাকে সেটা এন্ডোথেসিয়াম। এন্ডোথেসিয়ামের নিচে 1 স্তর পুরো মধ্যস্তর, তার নিচে 1 স্তর পুরো থাকবে মধ্যস্তর, এবং সবচেয়ে ভিতর দিকে একটা স্তর থাকবে, একে বলা হবে ট্যাপেটাম। অর্থাৎ পরাগধানীর প্রাচীরের আমরা কয়টা অংশ হইছে? একটা হচ্ছে এপিডার্মিস, এপিডার্মিসের নিচে রয়েছে এন্ডোথেসিয়াম, এন্ডোথেসিয়ামের নিচে রয়েছে মধ্যস্তর, এবং সবচেয়ে ভিতরের স্তরটাকে বলা হবে ট্যাপেটাম। পরাগধানী এই প্রাথমিক প্যারাইটাল কোষগুলো বারবার পেরিক্লিনাল ও অ্যান্টিক্লিনাল পদ্ধতিতে বিভাজিত হয়ে তৈরি করে পরাগধানীর প্রাচীর দেওয়াল। এই দেওয়ালের 4টা অংশ থাকে। সবচেয়ে বাইরে এপিডার্মিস, তার নিচে এন্ডোথেসিয়াম, মাঝামাঝি থাকবে হচ্ছে মধ্যস্তর, এবং সবচেয়ে ভিতর দিকে স্তরটাকে হচ্ছে ট্যাপেটাম। ট্যাপেটাম, এই স্তরটা হচ্ছে ট্যাপেটাম। আর ভিতরে যে কোষগুলো ছিল তাদের হচ্ছে আমরা প্রাথমিক স্পোরাস কোষ। এগুলো প্রাথমিক স্পোরাস কোষগুলো, অর্থাৎ এখানে যে কোষগুলো থাকবে তারা, এখানকার কোষগুলো পরাগ মাতৃকোষ হিসাবে কাজ করতে পারে। এর দুটো অবস্থা হবে। একটা অবস্থা হচ্ছে তারা পরাগ মাতৃকোষ হিসাবে কাজ করবে, অথবা তারা বিভাজিত হয়ে অনেকগুলো পরাগ মাতৃকোষ তৈরি করবে। এই বিভাজনের শেষ ধাপে প্রথম তারা দুটো অবস্থাতে, প্রাথমিক স্পোরাস কোষ দুটি অবস্থা হতে পারে। তারা সরাসরি পরাগ মাতৃকোষ হিসেবে কাজ করবে, অথবা বিভাজিত হয়ে অনেকগুলো স্পোরাস কোষ তৈরি করবে, দুঃখিত স্পোরাস কোষ হবে। এবং এই কোষটা শেষ বিভাজনের শেষ ধাপে এদেরকে বলবো আমরা পরাগ মাতৃকোষ। এই যে পরাগ মাতৃকোষগুলো যারা এখানে তৈরি হয়েছে, এই পরাগ মাতৃকোষগুলো মিউসিস বিভাজনের মাধ্যমে তৈরি করবে স্পোর ট্যাপটা, অর্থাৎ এরকম একটা পরাগ মাতৃকোষ মিউসিস বিভাজনের মাধ্যমে 4টা স্পোর তৈরি করবে, যাকে বলা হয় স্পোর ট্যাপটা। পরিণত অবস্থা প্রাথমিক দিকে স্পোরগুলো একত্রে থাকবে, কিন্তু পরিণত অবস্থায় স্পোরগুলো পৃথক হয়ে যাবে, অর্থাৎ 4টা পরাগরেণু পরস্পর থেকে পৃথক হয়ে যায়। এই যে একটা পরাগরেণু আছে এই পর্যন্ত, অর্থাৎ
কিভাবে পুং স্তবকে পরাগদানের ভিতরে পুং রেণু বা পরাগ রেণু বা মাইক্রোস্পোর তৈরি হয়, এই প্রক্রিয়াটাকে বলা হবে কি মাইক্রোস্পোরোজেনেসিস। এখন যদি আমরা আসি এই পরাগ রেণু থেকে কিভাবে শুক্রাণু তৈরি হয় অর্থাৎ মাইক্রোগ্যামেটোজেনেসিস হয়, তা মাইক্রোগ্যামেটোজেনেসিস কি? পরাগ রেণু থেকে যে গঠন তৈরি হয় তাকে বলা হয় পুং গ্যামেটোফাইট। পুং গ্যামেটোফাইট। এই পরাগ রেণুটা হচ্ছে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ, অর্থাৎ পুং গ্যামেটোফাইট বিকাশের প্রাথমিক অবস্থা হচ্ছে পরাগ রেণু। আমরা যে একটা পরাগ রেণুকে বৃহৎ আকারে দেখাই, তাহলে এরকম একটা পরাগ রেণু থাকে, তার ভিতরের ত্বককে বলা হয় ইনটাইম, বাইরে একটা পুরু কন্টকময় ত্বক থাকে, তাকে বলা হয় এক্সাইম। একটা জায়গায় এক্সাইম খুব পাতলা থাকে, এই পাতলা অংশ এই জায়গাটাকে বলা হয়, এই যে এই স্থানটাকে আমরা বলবো কি, এই স্থানটাকে বলা হবে জার্মোফোর বা রেণু রন্ধ্র। এটা ইনটাইম, এটা এক্সাইম। এখানে জার্মোফোর বা রেণু রন্ধ্র থাকে। পরাগধানীতে যখন পরাগধানীতে থাকে তখন এর বিকাশ, পরবর্তী বিকাশ শুরু হয়। প্রথমে এর ভিতরে একটা প্রকোষ্ঠ সৃষ্টি হয়, একটা প্রকোষ্ঠের মতো সৃষ্টি হয়, ফলে এর ভিতরে যে একটা নিউক্লিয়াস ছিল সেটা পরিধির দিকে চলে আসে, পাশে চলে আসে। এরপর নিউক্লিয়াসটি বিভক্ত হয়ে দুটি অসম নিউক্লিয়াস তৈরি করে। এরপরে নিউক্লিয়াসটা বিভক্ত হয়ে একটা ছোট নিউক্লিয়াস আর একটা বৃহৎ নিউক্লিয়াস তৈরি করে। ছোটটিকে বলা হয় জনন নিউক্লিয়াস বা জনন নিউক্লিয়াস বা জেনারেটিভ নিউক্লিয়াস, আর বড়টিকে বলা হয় নালিকা নিউক্লিয়াস বা ভেজিটেটিভ নিউক্লিয়াস। আর এটা জনন বা জেনারেটিভ নিউক্লিয়াস বলে, জনন বা জেনারেটিভ নিউক্লিয়াস। বা একে আমরা বলবো জনন কোষ, এবং বড়টিকে বলা হবে নালিকা কোষ। দুইটা নিউক্লিয়াস বিশিষ্ট, প্রথম ছিল একটা নিউক্লিয়াস, গহ্বর সৃষ্টি হওয়ার কারণে নিউক্লিয়াসটা পরিধির দিকে চলে আসছে, পরে এই নিউক্লিয়াসটা বিভক্তির মাধ্যমে দুইটা কোষ তৈরি করছে বা দুইটা নিউক্লিয়াস তৈরি করছে। নিউক্লিয়াস হলে বলবো নালিকা নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস, আর কোষ হলে বলবো নালিকা কোষ আর জনন কোষ। এই দুই কোষ বিশিষ্ট অবস্থায় পরাগরেণু পরাগধানী থেকে মুক্ত হবে, পরাগরেণুটা পরাগধানী থেকে মুক্ত হবে। মুক্ত হয়ে কোন একটা বাহকের মাধ্যমে একটা উপযুক্ত ফুলের গর্ভমুণ্ডে এসে পড়বে। এটা বললাম আমরা স্থিরস্তবকের গর্ভমুণ্ড। গর্ভমুণ্ডে এসে পড়ে পরাগরেণু। পরাগরেণু এখানে আছে কি, ভিতরে ইনটাইম, বাইরে এক্সাইম। এমনকি এই যে পরাগরেণু গর্ভমুণ্ডে পড়ার পর গর্ভমুণ্ড থেকে পরাগরেণু তরল পদার্থ শোষণ করে, এবং এই সময় এই যার উপর দিয়ে ইনটাইমটা লম্বা নলের মতো বের আসে। এই নলটাকে বলা হয় পোলেন টিউব, পোলেন টিউব বা পরাগনালিকা। এই পরাগনালিকার ভিতরে প্রথমে প্রবেশ করে নালিকা কোষ বা নালিকা নিউক্লিয়াস, পরে প্রবেশ করে জনন কোষ বা জনন নিউক্লিয়াস। এই জনন নিউক্লিয়াসটা পোলেন টিউবের ভিতর থাকা অবস্থায় বিভক্ত হয়ে তৈরি করে দুটো শুক্রাণু। এই যে পরাগনালিকা, পোলেন টিউব, শুক্রাণু, নালিকা নিউক্লিয়াস, এই পুরো কাঠামোটাকে অর্থাৎ এই কাঠামোটাকে বলা হবে পুং গ্যামেটোফাইট। এই পুং গ্যামেটোফাইটের ভিতরে রয়েছে কি শুক্রাণু, পোলেন টিউব, পরাগরেণু এবং জনন নিউক্লিয়াস। এই হচ্ছে কিভাবে একটা পুং গ্যামেট তৈরি হয়। এখন আমরা আসবো যে এই যে শুক্রাণু তৈরি, তাহলে আমরা এটা কি বললাম মাইক্রোগ্যামেটোজেনেসিস। এটা হচ্ছে মাইক্রোগ্যামেটোজেনেসিস। আমরা আশা করব
পরবর্তী ক্লাসে আমরা মেগা গ্যামেটোজেনেসিস অর্থাৎ কিভাবে স্ত্রী স্তবকের ভিতরে ডিম্বাণু তৈরি হয় সে সংক্রান্ত অধ্যয়ন করব। আজ এতটুকু, সবাইকে ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্টে লেখার জন্য সবাইকে শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।